আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো মুনম্যান। একবার ভাবুন তো, যদি কোনো মানুষ ভুল করে চাঁদে গিয়ে আটকা পড়ে যায় আর কিছুদিন পরেই তার চোখের সামনেই ধ্বংস হয়ে যায় পুরো পৃথিবী। একসঙ্গে পৃথিবীর সমস্ত মানুষই মারা যায়, পৃথিবী থেকে মুছে যায় মানুষের অস্তিত্ব। বিশাল বড় এক মহাবিশ্ব, কিন্তু শুধুমাত্র চাঁদের উপর আটকা পড়ে আছে একজন মানুষ। তখন সেই মানুষটির পরিণতি কি হতে পারে? এমনই এক ইউনিক একটি কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের মুভিটি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলুন ঘুরে আসা যাক চাঁদে আটকা পড়ে যাওয়া একজন মানুষের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় মহাকাশের একটি দৃশ্য দেখিয়ে, যেখানে দেখা যায় যে মহাকাশ থেকে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আর এই অ্যাস্ট্রয়েডগুলো মূলত ছিল চাঁদের জমিনের উপরে থাকা বড় বড় পাথরের টুকরো। তবে এই অ্যাস্ট্রয়েডগুলো পৃথিবীর দিকে ধেয়ে গেলেও এগুলো কোনো মতে পৃথিবীর পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু যদি ভুল করেও কোনোভাবে একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীতে গিয়ে পড়ে, তাহলে হয়তো পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে। আর এই বিষয়টি যখন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা জানতে পারে, তখন তারা পৃথিবীকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে। তারা দীর্ঘদিনের অনেক প্ল্যান এবং রিসার্চ মোতাবেক একটি সিদ্ধান্ত নেয়। সেটা হলো চাঁদের উপরে তারা একটি প্রজেক্ট তৈরি করবে, অর্থাৎ সেখানে তারা বিশাল বড় একটি বেস বানাবে, যেখানে তারা প্রচুর পরিমাণে শক্তিশালী রকেট সেট করে রাখবে, যেগুলো মূলত চলবে সেন্সরের মাধ্যমে। ফলে যখনই কোনো অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে যাবে, তখনই সেন্সরের মাধ্যমে রকেট সেটা বুঝে ফেলবে আর সঙ্গে সঙ্গে শেষে অ্যাস্ট্রয়েডগুলোকে ধ্বংস করে দেবে। সেই সাথে চাঁদের যেই অংশ থেকে অ্যাস্ট্রয়েডগুলো ভেঙে ভেঙে পড়ছে, তারা বড় একটি বিস্ফোরণের মাধ্যমে সেই অংশটিকেই গায়েব করে ফেলবে। অর্থাৎ সেখানে তারা বিশাল বড় একটি বেস বানাবে, যেগুলোর মধ্যে থাকবে নিউক্লিয়ার বোম। আর এই রকেটগুলো মূলত পরিচালিত হবে সেন্সরের মাধ্যমে। তো প্ল্যান মোতাবেক পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে চাঁদের উপর সেই বিশাল বড় বেসটি তৈরি করে ফেলে, যেটা করতে প্রায় বেশ কয়েক বছর সময় লেগে যায়। এরপর অনেক রিসার্চ করে নিউক্লিয়ার রকেটও তৈরি করে ফেলা হয়। অর্থাৎ তারা এখন তাদের এই প্রজেক্টে পুরোপুরিভাবে সফল, যার ফলে পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে মানুষ তাদের এই সাফল্যকে উদযাপন করছিল। এবার আমরা এখানে দোসান নামক একটি ছেলেকে দেখতে পাই। দোসান পেশায় ছিল একজন অ্যাস্ট্রোনট। যদিও আজকে তার সহকর্মীরা সেলিব্রেশনে ব্যস্ত ছিল, কিন্তু সেসব দিকে তার কোনো মনোযোগই ছিল না, বরং তার মনোযোগ ছিল তাদের ক্যাপ্টেন সোহির দিকে। আসলে দোসান সোহিকে অনেকদিন যাবৎ ভালোবাসে, কিন্তু সোহি এত পরিমাণ রাগী প্রকৃতির মানুষ ছিল যে দোসান তাকে কোনোদিন তার মনের কথা বলার সাহস পায়নি। দোসান ছিল খুবই মজার একজন মানুষ, সে তার কাজের প্রতিও অনেক মনোযোগী ছিল। কিন্তু সোহি যখনই তার সামনে চলে আসে, তখনই যেন তার সবকিছুই উল্টো পাল্টা হয়ে যায়। তার তো ইচ্ছে করে সারাদিন সোহিকেই দেখতে, তাই সোহির সামনে আসলে তার কাজগুলো উল্টো পাল্টা হয়ে যায়। আর আজকেও যখন দোসানের সঙ্গে এমনটাই ঘটে, সোহি তখন দোসানের উপর প্রচণ্ড রেগে যায়। আর সে দোসানের উপর অনেক রাগারাগি করে তাকে বলে যে তাকে তার কাজে আরো বেশি মনোযোগী হতে হবে, আর যদি সে এমনটা না করে তাহলে সে তাকে তাদের টিম থেকেই বের করে দেবে। তো এবার চায়না থেকে কয়েকটি স্পেসশিপ চাঁদের সেই বেসের মধ্যে কাজ করতে যায়, যেখানে প্রায় অনেকজন অ্যাস্ট্রোনয়েডেরা ছিল, আর তাদের মধ্যে দোসান এবং সোহিও রয়েছে। তো এখানকার বেসের মধ্যে দোসান তার রুমের মধ্যে এসে বিভিন্ন টেকনিক বের করছিল, যে কিভাবে সে সোহিকে তার মনের কথা বলবে। তো এভাবেই সেখানে তাদের দিন কাটছিল। আর যখন সেই বেসে তাদের সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়, তখন তারা সবাই মিলে আবারও পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। তবে দোসান চাইছিল যে এখানেই সোহিকে প্রপোজ করতে, কারণ তারা এখন চাঁদের উপর রয়েছে। আর এখানে সোহিকে প্রপোজ করলে সোহি যদি রাজি হয়ে যায়, তাহলে তাদের এই ভালোবাসার মুহূর্তটি চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে আমরা জু নামক একজন অ্যাস্ট্রোনয়েটকে দেখতে পাই, যে কিনা প্রচণ্ড আতঙ্কিত হয়ে ক্যাপ্টেন সোহির কাছে আসে। আর সে ক্যাপ্টেন সোহিকে জানায় যে এখানে তাদের অনেক বড় একটি বিপদ আসতে চলেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এখান থেকে পৃথিবীতে ফিরতে হবে। এবার ক্যাপ্টেন সোহি একটু খবর নিয়ে জানতে পারে যে যে সমস্ত অ্যাস্ট্রয়েডগুলো পৃথিবীর দিকে যেত, সেগুলো এখন সরাসরি চাঁদের দিকেই ধেয়ে আসছে। আর ধারণা করা হচ্ছে যে অ্যাস্ট্রয়েডগুলো অনেক বড় আকৃতির হবে, অর্থাৎ একবার অ্যাস্ট্রয়েড পড়তে শুরু করলে তারা সবাই মারা যাবে। আর এখন তাদের কাছে শুধুমাত্র 30 মিনিটের মতো সময় আছে। তাই সোহি এই বিষয়টি জানার পরেই সরাসরি স্পেস স্টেশনে খবর দিয়ে দেয়। আর সে সবাইকে তাদের জিনিসপত্র গুছিয়ে পৃথিবীর দিকে রওনা হতে বলে, এবং সে নিজেও তার সঙ্গীদেরকে নিয়ে প্রস্তুতি নিতে থাকে। চারিদিকে সবাইকে সতর্কবার্তা দিয়ে দেয়া হয়।
যার ফলে দেখা যায় যে মুহূর্তের মধ্যেই প্রত্যেকটি মানুষই তাদের নিজ নিজ গাড়িতে চড়ে নিজেদের রকেটের দিকে যাচ্ছিল। কিন্তু এই ব্যাপারে আবার দোসান কোনো কিছুই জানত না। সে আসলে তার কানে হেডফোন লাগিয়ে চিঠি লিখছিল, যার ফলে তার কানে বাহিরের কোনো আওয়াজই পৌঁছচ্ছিল না। এমনকি কম্পিউটারের ওয়ার্নিং অ্যালার্মের দিকে তার কোনো নজরই ছিল না। কিন্তু ঠিক এমন সময় সেখান থেকে একটি রকেট টেক অফ করলে দোসানের হঠাৎ করে সেই রকেটটির দিকে চোখ পড়ে যায়, যার ফলে মুহূর্তের মধ্যে সে বুঝতে পারে যে এখানে বড় কোনো বিপদ ঘটতে চলেছে। আর সে এখানে ওয়ার্নিং অ্যালার্মও দেখতে পায়, যার ফলে সেও যত তাড়াতাড়ি সম্ভব তার অ্যাস্ট্রোনয়েডের গেট আপ নিয়ে নেয়। এরপর সে দ্রুত তার গাড়িতে চড়ে তার রকেটটির কাছে যাওয়ার চেষ্টা করছিল। সে যত স্পিডে সম্ভব গাড়িটিকে ততটাই স্পিডে চালাচ্ছিল, কারণ এখন তার হাতে সময় ছিল খুবই কম। কিন্তু তারপরে এখনো এখানে প্রায় 6টি রকেট উপস্থিত রয়েছে, যেটা দেখে দোসান অনেক খুশি হয়ে যায়। আর সে ভাবতে থাকে যে তার এখন আর কোনো চিন্তা নেই, তাই সে এবার নিশ্চিন্তে রকেটটির দিকে যেতে থাকে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় যে এবার একসঙ্গে প্রায় 5টি রকেট টেক অফ করেছে, অর্থাৎ এখন সেখানে শুধুমাত্র আর একটি রকেটই রয়েছে। এবার দোসান অনেক ভয় পেয়ে যায়, আর সে তার টিমের সঙ্গে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করে যাতে করে তারা তাকে ফেলে না যায়। কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। আর এখন দোসানের হাতে খুবই অল্প সময় ছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই চাঁদের উপর অ্যাস্ট্রয়েড পড়তে শুরু করবে। তাই দোসান রকেটটির কাছে দ্রুত পৌঁছানোর জন্য তার রাস্তা খুঁড়িয়ে ফেলে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় যে রাস্তার মধ্যে বিশাল বড় একটি গর্ত রয়েছে। কিন্তু দোসান তার গাড়িটিকে নিয়ন্ত্রণের আগে গাড়িটি সেই গর্তর মধ্যে পড়ে যায়। আর সেই গর্ত থেকে উঠতে উঠতেই দোসানের অনেকটা সময় লেগে যায়। আর ততক্ষণে সেখানে যে শেষ একটি রকেট ছিল সেই রকেটটিও টেক অফ করে ফেলে। অর্থাৎ সবাই চলে যেতে পারলেও দোসান এখানেই আটকা পড়ে যায়। আর ঠিক এমন সময় দেখা যায় যে দেখতে দেখতেই চাঁদের উপরে বিশাল বড় বড় অ্যাস্ট্রয়েড পড়তে শুরু করে। আর অ্যাস্ট্রয়েডের পরিমাণও ছিল একদম বৃষ্টির পানির ফোঁটার মতো। দোসান তখন অ্যাস্ট্রয়েডের হাত থেকে বাঁচার জন্য দৌড়তে শুরু করে। আর সে তার সামনে আরও বড় একটি গর্ত দেখতে পেলে সে সেই গর্তের মধ্যেই আশ্রয় নেওয়ার জন্য দৌড়ে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই সেই গর্তের ভেতরে অনেক বড় একটি অ্যাস্ট্রয়েড এসে পড়ে। ফলে দোসান সেখান থেকে ছিটকে অন্য একটি জায়গাতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এবার প্রায় বেশ কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। দোসান দেখতে পায় যে এখন অ্যাস্ট্রয়েড পড়া বন্ধ হয়ে গিয়েছে, আর সে কোনো মতে বেঁচে গিয়েছে, যার ফলে সে অনেক খুশি হয়ে যায়। এরপর সে চাঁদের উপর থেকে যখন পৃথিবীর দিকে তাকায় তখন তার কাছে পৃথিবীর দূরত্ব অনেক কাছের মনে হয়। এরপর সে খুশি হয়ে নিজে নিজেই বলতে থাকে যে সে তো এখন পৃথিবীর একদম কাছেই রয়েছে, তাই তাকে খোঁজাটা খুব একটা কঠিন হবে না। এসব ভেবে সে যখনই খুশি হচ্ছিল ঠিক তখনই সে আকাশে বিশাল বড় আরো একটি অ্যাস্ট্রয়েড দেখতে পায়, যেটা কিনা সঙ্গে সঙ্গে গিয়ে পৃথিবীর উপর পড়ে। আর সেখানে বিশাল বড় এক বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে যায়। যেটা দেখে দোসান বুঝতে পারে যে পৃথিবীর সমস্ত মানুষই হয়তো এখন মারা যাবে, পৃথিবীতে আর কোনো মানুষের অস্তিত্বও থাকবে না। এতে দোসান অনেক ভয় পেয়ে যায়, আর সে সকলের জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এবার সে মন খারাপ করে তাদের বেসের মধ্যে ফিরে যায়। এ ঘটনার পর প্রায় 6 মাস সময় পার হয়ে যায়। এখানে আমরা দোসানকে দেখতে পাই। দোসানের অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছে। সে দিনরাত না খেয়ে না ঘুমিয়ে পৃথিবীতে যোগাযোগের চেষ্টা করছে, কিন্তু এই 6টি মাসের মধ্যে সে একবারও কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এমনকি সে বারবার সিগন্যাল পাঠানোর পরও কোনো রেসপন্সও পায়নি, যার ফলে দোসান এখন পুরোপুরিভাবে শিওর হয়ে যায় যে পৃথিবীতে এখন আর কোনো মানুষই বেঁচে নেই। পুরো মহাবিশ্বে হয়তো সে একাই সার্ভাইভ করছে। তাই সে আর কোনো চেষ্টা না করে বাস্তবতাকে মেনে নেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে তাকে এখানেই মরতে হবে। এ কারণে সে এখন যতদিন বেঁচে থাকবে ততদিন সে ঠিক সেই কাজগুলোই করবে যেগুলো সে চেয়েও করতে পারেনি। অর্থাৎ সে তার মনের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করবে। তবে সৌভাগ্যবশত এখানে তার কাছে প্রচুর পরিমাণে খাবার এবং পানি ছিল, কারণ এখানে প্রায় কয়েক বছরের অ্যাস্ট্রোনটদের জন্য খাবার মজুদ আছে, যেগুলোর মাধ্যমে দোসান অনায়াসে সার্ভাইভ করতে পারবে। তো দোসান এবার পৃথিবীর সেই সমস্ত মানুষদের জন্য শ্রদ্ধাঞ্জলি দেয় যারা কিনা মারা গিয়েছে। এরপর সে লেগে পড়ে তার ইচ্ছে পূরণের কাজে, যেগুলোর মধ্যে তার প্রথম ইচ্ছেই ছিল ক্যাপ্টেন সোহির রুমে যাওয়া। সে আসলে মৃত্যুর আগে তার ভালোবাসার মানুষের রুমটি দেখতে চায়, কারণ সে তো এখন চাইলেই আর সোহিকে দেখতে পারবে না। তাই সে ক্যাপ্টেন সোহির রুমে যাওয়ার অনেক চেষ্টা করছিল। তবে রুমটিতে যাওয়ার জন্য পাসওয়ার্ড দিতে হয়, কিন্তু পাসওয়ার্ড তো সে জানত না। তাই সে বেশ কিছুক্ষণ ভুলভাল পাসওয়ার্ড দিয়ে ক্লান্ত হয়ে পড়ে। আর সোহির রুমের দরজা না খোলায় তার একদম মন খারাপ হয়ে যায়। এবার তার দ্বিতীয় ইচ্ছে ছিল চাঁদের জমিনের উপর স্কেটিং করা,
তাই সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে রেডি হয়ে বেস থেকে বেরিয়ে সোজা মাটির উপরে গিয়ে দাঁড়ায়। এরপর সে বরফের উপর যেভাবে স্কেটিং করে ঠিক সেভাবেই সেখানে স্কেটিং করার চেষ্টা করছিল। কিন্তু চাঁদের মাটি হচ্ছে বরফের চাইতে একদমই আলাদা, তাই স্কেটিং করতে তার অনেক সমস্যা হচ্ছিল। সে কোনোভাবেই চাঁদের মাটির উপরে স্কেটিং করতে পারছিল না। কিন্তু একটানা প্রায় বেশ কয়েকদিন চেষ্টার পর সে অবশেষে কোনো মতে স্কেটিং শিখে যায়, যার ফলে এখানে সে তার বেশিরভাগ সময়ই কাটাতো স্কেটিং করে। তবে সোহির রুমে যাওয়ার স্বপ্ন তার এখনও ছিল, তাই সে প্রতিনিয়ত নতুন নতুন পাসওয়ার্ড দিয়ে সোহির রুমে যাওয়ার চেষ্টা করত। কিন্তু আজকেও যখন অনেক চেষ্টার পরেও দরজা খুলতে পারছিল না, তখন সে প্রচণ্ড রেগে যায়। আর এমন সময় তার মাথায় একটি আইডিয়া আসে। সে সঙ্গে সঙ্গে সেখানে ছোটখাটো বিস্ফোরণের মাধ্যমে দরজাটি খুলে ফেলে, যার ফলে সে অনেক খুশি হয়ে যায়। এরপর সে সোহির রুমটিকে ভালোভাবে দেখে, যেখানে সোহির একটি ছবিও ছিল। এবার সে নিজেও একদম ফ্রেশ হয়ে যায়, আর সে সোহির একটি ছবিকে তার সামনে বসায়। সে আসলে সোহির ছবির সঙ্গে একটি ডেটের আয়োজন করেছে, আর তাই সে এমন একটি ভাব করছিল যেন তার সামনে সোহি বসে আছে। এবার সে সোহিকে সস এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু ভুলবশত তার হাত থেকে সোহির চেহারায় একটু সস গিয়ে পড়ে। আর দোসান যখন সোহির চেহারার দিকে তাকায়, তখন সে নিজের অজান্তেই সোহির ছবির মধ্যে কিস করে দেয়। তবে এমন সময় দেখা যায় যে স্পেস স্টেশনে আরও একটি নতুন স্পেস স্টেশন তৈরি করা হয়েছে, যেটা কিনা ছিল মূলত তাদের হেডকোয়ার্টার। আর সেই হেডকোয়ার্টার থেকে দোসানকে তার টিমের সবাই দেখছিল। অর্থাৎ পৃথিবী আসলে একদম ঠিক আছে, পৃথিবীর সমস্ত মানুষেরাও বেঁচে আছে। আর দোসানকে বাঁচানোর জন্য তার টিম মেম্বাররা অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার দোসানের এমন কর্মকাণ্ড দেখে সবাই সেখানে তাদের মাথা নিচু করে ফেলে। তবে ক্যাপ্টেন সোহি যখন এটা দেখতে পায়, তখন সে তো একদম অবাক হয়ে যায়, কারণ সে কোনোদিন কল্পনাও করতে পারেনি যে দোসান তাকে ভালোবাসে। তবে সিগন্যালের সমস্যার কারণে তারা শুধুমাত্র দোসানকে দেখতে পাচ্ছে, কিন্তু দোসানের সঙ্গে তারা কোনোভাবেই কথা বলতে পারবে না। এখন ক্যাপ্টেন সোহি এখানে দোসানকে অনেক কুল মুডেই দেখছিল, আর তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে অনেক ভালো আছে, অর্থাৎ সে বিপদমুক্ত। তাই সোহি আপাতত তাকে রেস্কিউ করার মিশনটি ক্যান্সেল করে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে তাদের চেয়ারম্যান নিয়াং চলে আসে, আর সেইখানে তাদের সবাইকে বলে যে দোসান যেভাবে চাঁদের বেসের মধ্যে সার্ভাইভ করছে, গভর্নমেন্ট থেকে তার কাছে অর্ডার এসেছে যে সেটা একটানা 1 মাস লাইভ টেলিকাস্টের মাধ্যমে পৃথিবীর মানুষকে দেখাতে। কারণ দোসান যেভাবে সার্ভাইভ করছে সেটা পৃথিবীর সবার জন্যই অনুপ্রেরণা। তাই তার এই জীবনযাত্রা পৃথিবীর মানুষের মনে সাহস যোগাবে, কারণ সে মৃত্যুর ভয়কে পেছনে ফেলে বেঁচে থাকার চেষ্টা করছে। আর পৃথিবীর এমন ভয়ানক পরিস্থিতিতে এটা মানুষের জন্য অনুপ্রেরণা। আসলে সেদিন পৃথিবীতে যে অ্যাস্ট্রয়েডটি ধসে পড়েছিল, সেটা পৃথিবীর প্রায় 30% অংশকে ধ্বংস করে দিয়েছে, কারণ এই 30% অংশ পুরোপুরিভাবে পানির নিচে চলে গিয়েছে। আর এর ফলে পৃথিবীর অনেক মানুষ মারাও গিয়েছে। কিন্তু এখন যেই সমস্ত মানুষেরা বেঁচে আছে, তারা খুবই কষ্টে তাদের জীবন পার করছে। এমনকি এই ভয়ানক ক্ষতির সম্মুখীন পুরো পৃথিবীর মানুষই হয়েছে। তাই তাদেরকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দেওয়ার জন্য গভর্নমেন্ট দোসানকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে সকলকে দেখাতে বলেছে। কারণ দোসান যদি একাই মৃত্যুকে ভুলে গিয়ে সার্ভাইভ করতে পারে, তাহলে পৃথিবীতে তো তারা সবাই একসঙ্গে সার্ভাইভ করছে। কিন্তু অ্যাস্ট্রোনয়েডদের টিমের মধ্যে জু নামক যে ব্যক্তিটি ছিল, সেখানে সবাইকে বলে যে দোসান মানুষের মনে অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষই নয়, তাকে এই কাজের জন্য বিশ্বাস করাটা ঠিক হবে না, কারণ সে যে কোনো সময় যে কোনো উল্টোপাল্টা কাজ করে ফেলতে পারে। তবে এমন সময় ক্যাপ্টেন সোহি তাদের সবাইকে বলে যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেহেতু দোসানের কোনো আওয়াজ তারা শুনতে পাচ্ছে না, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা দোসানের ভিডিওটিকে ডাবিং করবে। আর এভাবে ডাবিং করেই তারা যে কোনো সময় মানুষকে যে কোনো মেসেজ দিতে পারবে। এবার ক্যাপ্টেন সোহি প্রেস কনফারেন্সের মাধ্যমে পৃথিবীর মানুষকে দোসানকে নিয়ে লেখা কিছু মিথ্যে মিথ্যে গল্প মানুষকে শোনায়, যেটা কিনা মানুষের মনে অনুপ্রেরণা দেবে। তাই সোহি তখন লাইভ স্ট্রিমে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্যে বলে যে চাঁদে পৌঁছানোর পর তাদেরই একজন অ্যাস্ট্রোনয়েট অনেক বিপদে পড়ে যায়। তাই দোসান তখন নিজের জীবনের কথা চিন্তা না করে সে নিজে তার গাড়িতে চড়ে সেই অ্যাস্ট্রোনয়েটকে বাঁচাতে যায়, আর সে তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচায়। শুধু তাই নয়, একবার সে সাধারণ একজন ক্রু মেম্বারকে বাঁচানোর জন্য রকেটের মধ্যে নিজের সিটও ছেড়ে দিয়েছিল। তো দোসানের ব্যাপারে এমনই কিছু উদাহরণ মানুষের সামনে উপস্থাপন করে সে সবাইকে জানায় যে দোসান কিভাবে চাঁদে আটকা পড়েছে, আর সে এখনো ভাবছে যে পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তারপরও সে নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছে। আর এই পুরো বিষয়টি একটানা 1 মাস তাদের সবাইকে দেখানো হবে।
যে কিভাবে একজন মানুষ নিশ্চিত মৃত্যু জেনেও এতটা হাসি খুশি ভাবে নিজের বাকি সময়গুলো কাটাতে পারে। এবার দেখতে দেখতেই চাঁদের মধ্যে দোসানের 196টি দিন পার হয়ে যায়। আর দোসান আজকে কিছুটা অসুস্থ বোধ করছিল। আর এখানে মেডিসিন রাখা আছে বেসের ওয়্যার হাউসে। তাই দোসান মেডিসিন আনার জন্য বেসের ওয়্যার হাউসে চলে যায়। অন্যদিকে আমরা অ্যাস্ট্রোনয়েডদের অফিস দেখতে পাই, যেখানে নতুন একজন ব্যক্তিকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। তার নাম হচ্ছে ফ্লুটিস। সে হচ্ছে একজন ভয়েস ওভার আর্টিস্ট। আসলে এই ব্যক্তির মাধ্যমেই দোসানের ভয়েসকে ডাবিং করা হবে। তবে সে এখানে আসার পর তাকে কোনো ধরনের স্ক্রিপ্ট দেয়া হয় না। অন্যদিকে আমরা দোসানকে দেখতে পাই, যে কিনা মেডিসিন নেয়ার জন্য ওয়্যার হাউসে এসেছে। কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় যে একটি পর্দার পেছনে কেউ একজন রয়েছে। শেফ দেখে দোসান মনে করে যে সেখানে কোনো মেয়ে রয়েছে, হয়তো তার মতোই তার কোনো সঙ্গী সেখানে আটকা পড়েছে। তাই দোসান তখন খুশি হয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে। সে তার কাছে জানতে চায় যে সে কিভাবে এখানে আটকা পড়েছে আর এতদিন সে কোথায় বা লুকিয়েছিল। কিন্তু দোসানের সঙ্গে সে কোনো কথাই বলছিল না। তাই দোসান কথা বলতে বলতে সোজা তার সামনে চলে যায়। আর সে দেখতে পায় যে এখানে আসলে কোনো মানুষ নয়, বরং বিশাল বড় একটি ক্যাঙ্গারু শুয়ে রয়েছে। আর সে শুয়ে শুয়ে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে। অন্যদিকে ঠিক এমন সময় এখানকার লাইভ স্ট্রিম চালু করে দেয়া হয়। আর সেখানকার ক্যামেরা সোজা গিয়ে ফোকাস করে ক্যাঙ্গারুর উপর, যেটা দেখতে পায় ভয়েস আর্টিস্ট ফ্লুটিস। আর সে মনে করে যে ক্যাঙ্গারুর ভয়েসে হয়তো তাকে ডাবিং করতে হবে। তাই ক্যাঙ্গারুটি ঠিক যেভাবেই তার মুখ নাড়াচ্ছিল, ফ্লুটিসও ঠিক ক্যাঙ্গারুর আওয়াজ বের করে সেভাবেই ডাবিং করছিল। কারণ সে এখনো সম্পূর্ণ বিষয়টি শোনেইনি, যার ফলে মুহূর্তের মধ্যেই সিরিয়াস একটি লাইভ স্ট্রিম অনেক ফানি হয়ে যায়। আর সহিও পড়ে যায় মহাবিপদে। সে বুঝতে পারছিল না যে এই পরিস্থিতি সে কিভাবে সামলে নেবে। তো সে এখানে কোনো মতে ফ্লুটিসকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কারণ প্রায় বহু মানুষই লাইভ স্ট্রিম অলরেডি দেখতে শুরু করেছে, যার ফলে সঙ্গে সঙ্গে সহি এবং জোকে চেয়ারম্যান ডেকে পাঠায়। আর সে তাদেরকে তাদের এত বড় একটি ভুলের জন্য অনেক বকাবকি করে এবং যেভাবেই হোক এই সম্পূর্ণ পরিস্থিতি সামলে নিতে বলে। চেয়ারম্যান তাদেরকে আরও জানায় যে চাঁদের বেসের মধ্যে যে ক্যাঙ্গারুটি রয়েছে সেটা আসলে তাদের রিসার্চ টিমেরই একটি ক্যাঙ্গারু। এই ক্যাঙ্গারুটির নাম হচ্ছে কং। আসলে চাঁদের আবহাওয়াতে একটি প্রাণী কিভাবে টিকে থাকতে পারে সেটার উপর রিসার্চ করার জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ভুলবশত তাকে তারা সেখানেই রেখে এসেছে। এরপর জানা যায় যে তারা ফ্লুটিস নামক যে ভয়েস ওভার আর্টিস্টকে নিয়ে এসেছে সে আসলে কোনো প্রফেশনাল ভয়েস ওভার আর্টিস্ট নয়, বরং সে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রাণীর ভয়েসে ডাবিং করে থাকে। তাই সহি এবার সিদ্ধান্ত নেয় যে তারা দোসানের ভিডিওগুলো ডাবিংয়ের মাধ্যমে নয়, বরং গল্প আকারে মানুষের সামনে উপস্থাপন করবে। অন্যদিকে আমরা কংকে দেখতে পাই, সে একের পর এক সেখানে বিভিন্ন জিনিসপত্র খেয়েই চলেছে। দোসান অনেক চেষ্টা করেও তাকে তার নিয়ন্ত্রণে আনতে পারেনি। সে তার সামনে লোহার একটি হাতিয়ার নিয়ে এসে দাঁড়ায় আর সে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কংই তখন তার কাছ থেকে হাতিয়ারটি নিয়ে নেয়। আর সে 1 সেকেন্ডের মধ্যেই এই লোহার হাতিয়ারটিকে বাঁকা করে ফেলে। দোসান বুঝতে পারে যে কংয়ের সঙ্গে শক্তিতে সে পারবে না। তাই দোসান কংকে তার নিয়ন্ত্রণে আনার জন্য সে অনেক খুঁজে খুঁজে সেখান থেকে একটি লেডিস ক্যাঙ্গারুর পোশাক বের করে। এমনকি সে কাগজ দিয়ে একটি ক্যাঙ্গারুর মুখোশ বানিয়ে নেয়। এরপর পোশাকটি পরে সে কংকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। আর ঘটেও ঠিক এমনটাই। কং আকৃষ্ট হয়ে তার কাছে আসলে সে দোসানের মুখোশটি খুলে ফেলে। আর মুখোশটি খুলে দোসানকে দেখতে পেয়ে সে তাকে প্রচণ্ড জোরে লাথি মারে। এরপর সে তাকে অনবরত মারতেই থাকে। এদিকে এই সমস্ত দৃশ্য দেখছিল দোসানের টিম মেম্বাররা। আর ফ্লুটিস তো এখানে দোসানের ব্যাপারে সকলকে বলা তো দূরের কথা, বরং সে দোসানের কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল। এবার সহি তার টিম মেম্বারদের সঙ্গে বসে সবকিছুর ব্যাপারে প্ল্যান করছিল যে কিভাবে তারা কাজগুলো ঠিকমতো পরিচালিত করবে। কিন্তু ঠিক এমন সময় সেখানে জু এসে তাদেরকে বলে যে চাঁদে নাকি দোসান এবং কংয়ের মধ্যে বিশাল বড় একটি ফাইট হতে চলেছে। তারা দুজন নাকি একে অপরকে চ্যালেঞ্জ করেছে। এখন এই ফাইটিং ম্যাচের খবরটি জানতে পেরে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। দর্শকরা তো তাদের দুজনকে দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল। আর সহি এবং তার টিম দেখতে চাইছিল যে দোসান আসলে কি করতে যাচ্ছে। এবার কিছুক্ষণের মধ্যেই দোসান এবং কংয়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। দোসান বিভিন্নভাবে কংকে হারানোর চেষ্টা করছিল। এমনকি সে তাকে একটি গান নিয়ে ধাও করছিল, যেটার ভেতর থেকে ছোট ছোট বল বের হয়। এতে করে যেন চারিদিকে একদম তোলপাড় শুরু হয়ে যায়। তাদের দুজনের মধ্যে প্রচণ্ড রকমের লড়াই হচ্ছিল। দোসান তো এক পর্যায়ে রাগ করে কংকে এমন জোরে একটি থাপ্পড় দেয়
যে কং তখন তাকে থাপড় দিয়ে তার গাল একদম লাল করে ফেলে। যদিও কং প্রথমে ভয় পাওয়ার অভিনয় করে, কিন্তু কিছুক্ষণ পরে সে তার সামনে এসে তাকে এমন জোরে একটি লাথি মারে যে সে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। দোসানের এই অবস্থা দেখে সোহি অনেক ভয় পেয়ে যায়, আর সে যেভাবেই হোক সেখানে কানেকশন তৈরি করে দোসানের সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে বিভিন্নভাবে দোসানকে সিগন্যাল পাঠায়। এবার কয়েক ঘন্টা পর দেখা যায় যে দোসান তার জ্ঞান ফিরে পেয়েছে, আর জ্ঞান ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে দোসান তার স্ক্রিনে দেখতে পায় যে তার সঙ্গে তাদের স্পেস স্টেশন থেকে কেউ যোগাযোগের চেষ্টা করেছে। অর্থাৎ পৃথিবী তাহলে ধ্বংস হয়ে যায়নি, মানুষ এখনো বেঁচে আছে, যেটা দেখে সে প্রচণ্ড খুশি হয়ে যায়। সে তো খুশিতে এখানে কাঁদতে শুরু করে, যদিও সে তাদের কারো কথাই শুনতে পাচ্ছিল না। কিন্তু সবাই যে বেঁচে আছে এটাই তার সবচাইতে বড় আনন্দ ছিল। কিন্তু অন্যদিকে সোহি এবং তার টিমেরা যখন এটা দেখতে পায় তখন তারা একদম অবাক হয়ে যায়, কারণ তাদের কোনো সিগন্যাল এখনো সেখানে পৌঁছয়নি। তাহলে দোসান কিসের সিগন্যাল পাচ্ছে? আসলে কংয়ের লেজের সঙ্গে লেগে একটি ডিভাইস নড়ছিল, যেটার প্রতিফলনই কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে। অর্থাৎ এখনো সোহিরা দোসানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, অর্থাৎ এখনো তারা তার জন্য স্পেসশিপ সেখানে পাঠাতে পারবে না। এদিকে মারামারি করতে করতে কংও অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তো দোসান যখন এখানে কাঁদছিল তখন কংয়ের অনেক মায়া হয়। সে তখন দোসানের পাশে এসে দাঁড়ায়। দোসান তখন তাকে কাঁদতে কাঁদতে ইশারা দিয়ে দেখিয়ে বলে যে পৃথিবী থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই তারা দুজন পৃথিবীতে ফিরতে পারবে, তাদের আর কষ্ট করে এখানে থাকতে হবে না। যেটা শুনে কংও অনেক খুশি হয়। এভাবেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু তারপরও কং এখানে মজা করে তাকে আরও একবার থাপ্পড় দেয়। এভাবেই দেখতে দেখতেই আরও বেশ কয়েক মাস সময় পার হয়ে যায়। এখন প্রায় সর্বমোট 224তম দিন পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও তাদেরকে উদ্ধার করতে কোনো স্পেসশিপ এখানে আসেনি। কিন্তু দোসান এখনও হাল ছেড়ে দেয়নি। সে কংয়ের সঙ্গে এখন অনেক ভালোভাবে থাকতে শিখেছে। কং এবং সে এখন একে অপরের অনেক ভালো বন্ধু, তাই দোসানের আগের মতো একা একা লাগে না। কংয়ের সঙ্গে গল্প করতে করতেই তার অনেকটা সময় পার হয়ে যায়। তবে এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরও যখন কেউ তাদেরকে সাহায্য করতে আসে না, তখন দোসান কাংকে নিয়ে তার গাড়িতে করে একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়, যেটা কিনা চাঁদের একদম শেষ প্রান্তে ছিল। কারণ এতদিনে সে একটি প্ল্যানও তৈরি করে ফেলেছে যে সে কিভাবে পৃথিবীতে ফিরে যাবে। তারা আসলে ভাঙা একটি অ্যাপোলো 18-এর কাছে পৌঁছতে চাইছিল, আর সেটার মাধ্যমে তারা লুনাস নামক একটি স্পেস স্টেশনে যাবে, যেখানে হয়তো পুরাতন কোনো স্পেসশিপ থাকতে পারে, যেটার মাধ্যমে সে হয়তো পৃথিবীতে পৌঁছতে পারবে। এবার দেখতে দেখতেই দোসান সেই জায়গাতে চলে যায়, আর সৌভাগ্যবশত সেখানে অনেক পুরাতন একটি স্পেসশিপ ছিল। এটা দেখে দোসান অনেক খুশি হয়ে যায়। তবে স্পেসশিপটি লুনাস নামক একটি এআই ডগ ছিল, যেটা কিনা মূলত স্পেসশিপ পরিচালনার এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকে। তাই সে তার কাছে থাকে একটি ডিভাইসের মাধ্যমে যেভাবেই হোক লুনাসকে খুঁজে বের করার চেষ্টা করছিল। আর রকেটটি অনেক পুরাতন হয়, রকেটের অনেক জিনিসই নষ্ট ছিল। দোসান তখন কংকে নিয়ে কোনোমতে স্পেসশিপটিকে তাদের বেছে নিয়ে আসে। এরপর সে স্পেসশিপটিকে ঠিক করার কাজে লেগে পড়ে। সে প্রথমে স্পেসশিপটির যে সমস্ত ভাঙা অংশ ছিল সেগুলোকে আস্তে আস্তে বদলাতে শুরু করে। তবে স্পেসশিপটির সবচাইতে বড় সমস্যা ছিল স্পেসশিপটির স্পেসক্রাফটে। তবে কোনো সাধারণ অ্যাস্ট্রোনয়েডের পক্ষে এটাকে ঠিক করা সহজ ব্যাপার ছিল না। কিন্তু দোসান এখানে তার বিভিন্ন আইডিয়া ব্যবহার করে কোনোমতে স্পেসক্রাফটটিকেও ঠিক করে ফেলে। আর এই পুরো বিষয়গুলো দেখছিল সোহি এবং তার টিম মেম্বাররা। দোসানের এমন ট্যালেন্ট দেখে তারা একদম অবাক হয়ে যায়। সোহি তখন সঙ্গে সঙ্গেই দোসানের ফাইল চেক করে, আর সে জানতে পারে যে দোসান আসলে একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল, তাই তার এই সমস্ত ব্যাপারে বেসিক নলেজ অনেক বেশি ভালো। এদিকে দোসান স্পেসশিপ ঠিক করতে করতে একটি বিষয় জানতে পারে, সেটা হলো স্পেসশিপটি অনেকদিন আগে ভেঙে যাওয়ার ফলে এখন এই স্পেসশিপটির ধারণ ক্ষমতা মাত্র 20 পাউন্ড। অর্থাৎ এই স্পেসশিপটির মাধ্যমে দোসান একাই ট্রাভেল করতে পারবে। সে কংকে তার সঙ্গে নিয়ে যেতে পারবে না, তাই সে কংকে তার গাড়িতে উঠিয়ে সেখান থেকে একটু দূরে রেখে আসে। তবে সে যখন ফিরে আসছিল ঠিক তখনই পেছন থেকে কং আবার তার সঙ্গে এসে বসে। অর্থাৎ কং কোনোভাবেই তাকে একা ছাড়ছে না। তাই এখন দোসানকে কোনো না কোনো উপায় বের করতে হবে, যাতে করে স্পেসশিপটির ধারণ ক্ষমতা বাড়ানো যায়। ঠিক তখনই তার মাথায় একটি আইডিয়া আসে। তার চাঁদের মধ্যে থাকে একটি হাতিয়ারের কথা মনে পড়ে যায়, যেটাকে সে স্পেসশিপের প্রোটোটাইপ ইঞ্জিন হিসেবে ব্যবহার করতে পারবে। আর সেটার ভেতর প্রচুর পরিমাণে নিউক্লিয়ার রয়েছে। তাই সেই হাতিয়ারটিকে নিয়ে আসাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, কারণ যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।
তাই দোসান কংকে রেখে একাই শেষে হাতিয়ারটিকে আনতে যেতে চায়। কিন্তু এই ঝুঁকির বিষয়টি বোঝার পরও কংও তার সঙ্গ দিতে চায়। তাই এবার তারা দুজন মিলে বেরিয়ে পড়ে হাতিয়ারটিকে আনতে। অন্যদিকে সোহি অ্যাস্ট্রোনয়েট জুয়ের কাছে জানতে চাইছিল যে দোসান যেই কাজটি করতে চাইছে সেটা সফল হবে কিনা। অ্যাস্ট্রোনয়েট জু তখন তাকে জানায় যে দোসানের পরিকল্পনা একদম ঠিক আছে, কিন্তু সেই হাতিয়ারটিকে অবশ্যই সূর্য ডোবার পূর্বেই নিয়ে যেতে হবে, তা নাহলে পরবর্তীতে সে সেটাকে আর নিয়ে যেতে পারবে না। কারণ সে যে গাড়িটি ব্যবহার করছে সেটা শুধুমাত্র সূর্যের আলোর কারণেই চলছে। এরপর তারা সবাই রিসার্চ করে জানতে পারে যে চাঁদের একদিনের সমান হচ্ছে পৃথিবীর 14 দিন। অর্থাৎ পৃথিবীতে যেই জায়গাতে পৌঁছতে একদিনের সময় লাগে সেখানে চাঁদের সময় লাগবে প্রায় 14 দিন। তার মানে সূর্য একবার ডুবে গেলে দোসান যদি তার বেসে পৌঁছতে না পারে তাহলে তাকে প্রায় 14 দিন একটি জায়গাতেই আটকা পড়ে থাকতে হবে। অর্থাৎ যতক্ষণ আবারও সূর্য না উঠছে ততক্ষণ তাকে সেখানেই থাকতে হবে। যেটা জানতে পেরে তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সেই প্রোটোকল টাইপ হাতিয়ারটি অনেক বেশি দূরে ছিল। তবে দোসানরা যখন কিছুটা রাস্তা পার হয়ে যায় ঠিক তখনই সূর্য ডুবতে শুরু করে। তবে এখানে ঘটে একটি অবাক করা ঘটনা। দেখা যায় যে এখান থেকে দোসান উল্টো রাস্তায় যেতে শুরু করেছে, অর্থাৎ সূর্য যেদিকে যাচ্ছে সেদিকে দোসান যাচ্ছে। দোসানের এমন কাণ্ড দেখে সোহি বুঝতে পারে যে দোসান আসলে সূর্যের পিছু করতে করতেই প্রোটোকল নিয়ে তার বেসে পৌঁছবে, আর এটা করলে তার হাতে প্রায় 41 দিনের মতো সময় থাকবে। অর্থাৎ তাকে এখন একটানা প্রায় 41 দিন পর্যন্ত ড্রাইভ করে প্রোটোকল আনতে হবে। তবে শুরুর দিকে দোসান এবং কং অনেক মজা করতে করতে এই রাস্তাগুলো পার হচ্ছিল, আর যাওয়ার পথে তারা দুজন মিলে কয়েক ঘন্টা করে বিশ্রামও নিচ্ছিল। এভাবে করতে করতে একটানা প্রায় অনেক দিন সময় পার হয়ে যায়। তবে ড্রাইভ করতে করতে দোসান এখন অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তাই দোসান এবং কং একে অপরকে একটি রশির সঙ্গে বেঁধে ফেলেছিল, যাতে করে দোসান ঘুমিয়ে পড়লে কং তাকে জাগিয়ে তুলতে পারে। এভাবেই প্রায় একটানা বেশ কয়েকদিন ড্রাইভ করার পর তারা কোনো মতে সেই প্রোটোকল ইঞ্জিন পর্যন্ত পৌঁছে যায়। আর সেখানে গিয়ে দোসান যখন সবকিছু চেক করছিল, কং তখন একটি বাটনের সামনে গিয়ে অনবরত বাটনটিকে প্রেস করছিল। তবে সৌভাগ্যবশত এটা ছিল একটি ইঞ্জিন চেকের বাটন, তাই তারা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে যায়। যার ফলে দোসান এবার রেগে গিয়ে কংকে সেখানকার একটি রুমের মধ্যে বন্দি করে ফেলে, কারণ সে যে কোনো সময় বিপদ ঘটিয়ে ফেলতে পারে। এবার দোসান সেই প্রোটোকল টাইপ ইঞ্জিনটিকে নিয়ে রওনা হয়, আর তার গাড়ির পেছনে কংয়ের সেই রুমটি লাগানো ছিল। তখন সেখানকার রাস্তাগুলো এবড়ো থেবড়ো হওয়ার কারণে গাড়ির সেই অংশটি আলাদা হয়ে যায়, যেটার ভেতর কং ছিল। কিন্তু দোসান যখন এই বিষয়টি বুঝতে পারে তখন অনেক বেশি দেরি হয়ে যায়। দোসান অনেক দূরে চলে আসে, আর সে যদি এখন আবারও কংকে ফিরিয়ে আনার জন্য যায় তাহলে যে কোনো মুহূর্তে সূর্যের আলো তার নাগালের বাইরে চলে যেতে পারে। তাই কং সবকিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সে অনেকটা রাস্তা চলেও আসে। কিন্তু তার কংয়ের জন্য অনেক বেশি মায়া হচ্ছিল, কারণ কং একটি প্রাণী হলেও তারও তো জীবন আছে। তাই সে তার জীবনের পরোয়া না করে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ফেলে। আর এই সবকিছু দেখতে পাচ্ছিল পৃথিবীর মানুষেরা। কংয়ের এমন উদারতা দেখে তারা সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। এবার অনেকটা পথ পাড়ি দেওয়ার পর দোসান কংয়ের কাছে পৌঁছে যায়। অন্যদিকে সোহি এবং তার টিম সবকিছু রিসার্চ করে বুঝতে পারে যে দোসান এবং কং এখন সময় থাকতে থাকতে বেসে পৌঁছতে পারবে না। তাই সোহি তার টিমকে যত তাড়াতাড়ি সম্ভব লুনাস নামক সেই এআই অ্যাসিস্ট্যান্টটিকে খুঁজে বের করতে বলে, কারণ এটার ব্যাটারির মাধ্যমে দোসান বেস পর্যন্ত পৌঁছতে পারবে। অন্যদিকে আমরা দোসান এবং কংকে দেখতে পাই একটানা এত সময় ধরে ড্রাইভ করার ফলে তারা দুজনই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। তবে তারা দুজনই একসঙ্গে জেগে থাকার চেষ্টা করছিল। কিন্তু কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায়। তাদের কাছে এখন আর মাত্র 5 ঘন্টার ব্যাকআপ ব্যাটারি ছিল, কিন্তু এই 5 ঘন্টায় কোনোভাবেই বেস পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। অন্যদিকে আমরা লুনাসকে দেখতে পাই। সোহি তাদের স্পেস স্টেশন থেকে লুনাসকে অ্যাক্টিভ করে দিয়েছিল, তাই লুনাস এখন দোসানদেরকে খুঁজছে। কিন্তু লুনাসের এখন পাওয়ার সেভিং মোড অ্যাক্টিভ ছিল, যার ফলে কিছু দূর যাওয়ার পরেই তার পাওয়ার বন্ধ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে লুনাস অনেক বড় একটি গর্তের মধ্যে গিয়ে পড়ে, যেটা দেখে পৃথিবীর সবাই একদম হতাশ হয়ে যায়। অন্যদিকে সূর্য ডুবে যাওয়ার ফলে দোসান এবং কং ঠান্ডায় একদম জমে যাচ্ছিল, যার ফলে তারা গাড়িটিও ঠিকমতো চালাতে পারছিল না। তাই তারা দুজন মিলে বাইরে এসে বসে থাকে। তাদের কাছে এখন আর মাত্র 3 ঘন্টার অক্সিজেন ছিল। তবে দোসান কংয়ের সঙ্গে গল্প করতে করতে তার মনোযোগ অন্যদিকে রাখার চেষ্টা করছিল, যাতে করে ঠান্ডা একটু কম মনে হয়। তবে কিছুক্ষণ পর দোসান দেখতে পায় যে কং সেখানে একটি রিফ্লেকশন দেখতে পেয়ে সেটার পিছু করছে।
আর এটা দেখে দোসানের মাথায় অনেক ভালো একটি আইডিয়া চলে আসে। সে তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে তার গাড়ির এক পাশের একটি দরজা ভেঙে ফেলে, যেটা কিনা একদম ফ্ল্যাট ছিল। সে আসলে এটাকে একটি স্কেটার হিসেবে ব্যবহার করবে। তো দোসান এবার কংকে একটি রশির সাহায্যে এটার সঙ্গে বেঁধে ফেলে। এরপর সে একটি রিফ্লেকশন তৈরি করে কংয়ের সামনে সেই রিফ্লেকশনটি ফেলে। এবার সেই রিফ্লেকশনটিকে কং যেমনভাবে মুভ করছিল, কং ঠিক সেভাবেই সেদিকেই চলছিল। আর কং এতটা দ্রুত গতিতে চলছিল যেটার গতি তার গাড়ির চাইতে প্রায় কয়েক গুণ বেশি ছিল। তাই মুহূর্তের মধ্যেই তারা মাইলের পর মাইল রাস্তা পার হচ্ছিল। কিন্তু অনেকটা রাস্তা পার হয়ে যাওয়ার পর তারা এমন একটি জায়গাতে চলে আসে যেখানে বিশাল বড় একটি গর্ত ছিল। আর এই গর্ত পার হওয়া কংয়ের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তবে দোসানের কাছে আরও একটি প্ল্যান রয়েছে। আসলে তার কাছে দুটো গ্যাস ট্যাঙ্ক ছিল। তাই দোসান এখানে কংকে ভয় না পেয়ে গর্তে ঝাঁপ দিতে বলে। আর কংও যখন এমনটা করে তখন দোসান তার সেই গ্যাস ট্যাঙ্ক দুটোকে খুলে দেয়, যার ফলে সেই গ্যাসের প্রেসারেই তারা হিরোর মতো উঠতে থাকে। তারা দুজন মিলে যেন সুপারম্যানের মতো সেই গর্ত পার হয়ে যায়। আর পৃথিবীর মানুষেরা দোসানের এই সফলতা সেলিব্রেট করতে থাকে। তারা সবাই মিলে দোসানের জন্য অনেক খুশি ছিল। এমনকি দোসানের এমন বুদ্ধি এবং সাহসিকতার জন্য বিভিন্ন দেশ থেকে দোসানের জন্য সম্মাননা এবং পুরস্কার আসছিল। অন্যদিকে অনেক চেষ্টার পরে দোসান এবং কং কোনো মতে সে নিউক্লিয়ার বোম এবং প্রোটোকল ইঞ্জিনকে তাদের বেসে নিয়ে আসে। অন্যদিকে আমরা সহিকে দেখতে পাই। সহি এখানে তাদের চেয়ারম্যানকে জানায় যে আর মাত্র 3 মাসের মধ্যে তাদের সমস্ত কমিউনিকেশন ঠিক হয়ে যাবে। আর তখন তারা সরাসরি দোসানের সঙ্গে যোগাযোগও করতে পারবে। এমনকি দোসানকে ফিরিয়ে আনার জন্য তারা স্পেসশিপও পাঠাতে পারবে। অর্থাৎ আস্তে আস্তে প্রায় সবকিছুই ঠিক হয়ে যাচ্ছিল। আর দোসানও এখন অনেক খুশি ছিল, কারণ সে এখন প্রোটোকল ইঞ্জিনকে কাজে লাগিয়ে কংকে নিয়ে পৃথিবীর দিকে ফিরবে। কিন্তু মহাকাশের আরও একটি ভয়ানক বিষয় সম্পর্কে কেউ এখনো জানত না। সেটা হলো পৃথিবীর দিকে এখনো অনেক বড় একটি অ্যাস্ট্রয়েড ধেয়ে আসছে, যেটার আকৃতি এতটাই বড় ছিল যে এটা চাঁদসহ পৃথিবীকেও ধ্বংস করে দিতে পারে। আর এই অ্যাস্ট্রয়েডটির নাম হচ্ছে পাই। অন্যদিকে দোসান মনের আনন্দে কংয়ের সঙ্গে খেলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখতে পায় যে কং সেখানকার কয়েকটি তার নাড়ছে, যার ফলে তার কম্পিউটার স্ক্রিনে কিছু সিগন্যাল দেখা যাচ্ছে। আর এটা দেখে কং বুঝতে পারে যে আগেরবারও হয়তো সে সিগন্যাল কংয়ের কারণেই দেখতে পেয়েছিল, যার ফলে দোসানের অনেক মন খারাপ হয়ে যায়। তার আবারও মনে হয় যে পৃথিবীতে তাহলে হয়তো আর কেউ বেঁচে নেই। অন্যদিকে সহি এবং তার টিম মিলে এবার পুরো দমে কাজ শুরু করে দিয়েছে, যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব কমিউনিকেশন লাইন ঠিক করা যায়। এদিকে দোসান এখন অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল। তাই সে এবার কংয়ের জন্য সেখানে একটি মেয়ে ক্যাঙ্গারুর স্ট্যাচু তৈরি করে দেয়। আর সে কংকে বেসের মধ্যে রেখে বাহিরে চলে আসে। দোসান আসলে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্যদিকে সহি যখন এই বিষয়টি জানতে পারে তখন সে লাইভ স্ট্রিমের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষের কাছে অনুরোধ করে যে তারা যে যেখানে আছে প্রত্যেকেই যেন ফ্ল্যাশলাইট অন করে চাঁদের দিকে মারে, যাতে করে যেভাবেই হোক দোসান বুঝতে পারে যে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে। এবার দোসান যখনই আত্মহত্যা করার জন্য তার স্যুটটি খুলে ফেলছিল, ঠিক তখনই সে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আলো আসতে দেখতে পায়। এতে সে বুঝতে পারে যে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে। দোসান খুশিতে কাঁদতে কাঁদতে সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। আর তার মাঝে আবারও আত্মবিশ্বাস ফিরে আসে। তাই সে পুরো দমে কমিউনিকেশন লাইন ঠিক করার কাজে লেগে পড়ে। আর অনেক চেষ্টার পর কোনো মতে সে নিজেই কমিউনিকেশন লাইন ঠিক করে ফেলে, যার ফলে তার সঙ্গে শহীদের টিমের কানেকশন তৈরি হয়ে যায়। দোসান তাদের সবাইকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তারা দোসানের সঙ্গে আরও অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু দোসানের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। তাই তারা সবাই সহিকে দোসানের সামনে নিয়ে আসে। আর সহি যখন দোসানকে হ্যালো বলে তখন দোসান তার সঙ্গে কথা বলতে শুরু করে। এবার সহির পুরো টিম এবং দোসান মিলে তাদের কাজ শুরু করে দেয়। আর খুব অল্প সময়ের মধ্যেই সহির ইনস্ট্রাকশনের মাধ্যমে দোসান তার স্পেসশিপটিকে পুরোপুরিভাবে তৈরি করে ফেলে। আর সে পৃথিবীতে ফেরার জন্য একদম প্রস্তুত হয়ে যায়। এবার সেদিন রাতের বেলা দোসান সহির সঙ্গে কথা বলার সুযোগ পায়। দোসান তখন সহিকে বলে, আমি এখানে কি কি করেছি তুমি তো সেগুলো সব দেখেছ, আর এটাও জেনে গিয়েছ যে আমি তোমাকে ভালোবাসি। তাই আমি আর তোমার কাছ থেকে কিছু লুকোবো না। আসলে আমি অ্যাস্ট্রয়েডদের গ্রুপে জয়েন করেছিলাম শুধুমাত্র তোমার জন্য। আমি প্রথমে একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে আমি তোমাকে দেখতে পাই। আর প্রথম দেখাতেই তোমাকে আমি এত পরিমাণ ভালোবেসে ফেলেছি যে সেদিনের পর থেকে আমার জীবন জুড়ে শুধু তুমিই আছো। তাই অনেক কষ্ট করে আমি ইঞ্জিনিয়ার সেক্টর থেকে এই সেক্টরে এসেছি।
আর অনেক বেশি পরিশ্রমের পর আমি তোমার টিমে জয়েন হতে পেরেছি। তবে এটা জানতে পেরে সোহি অনেক অবাক হয়ে যায়, কারণ একটা মানুষ এতটা পাগল কিভাবে হতে পারে। কিন্তু ভেতরে ভেতরে সোহির কাছে বিষয়টি বেশ ভালো লাগে। তার মনেও দোসানের প্রতি আস্তে আস্তে ভালো লাগা তৈরি হয়ে যায়। এবার পরের দিন দোসান কংকে নিয়ে একদম পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুত হয়ে যায়। এমনকি তারা স্পেসশিপে উঠে স্পেসক্রাফট লঞ্চ করে দেয়, যেটা দেখে পৃথিবীর সমস্ত মানুষেরা অনেক খুশি ছিল, কারণ আজকে প্রায় 983 দিন পর তারা দুজন চাঁদ থেকে পৃথিবীতে ফিরছে। আর তারা এখন মেইন স্পেস স্টেশনে চলে এসেছে। অন্যদিকে জু একটি জরুরি মিটিংয়ের আয়োজন করে, আর সেই মিটিংয়ের মাধ্যমে সে সবাইকে জানায় যে এখন পৃথিবীতে পাই নামক অনেক ভয়ানক একটি অ্যাস্ট্রয়েড ধেয়ে আসছে। আর যদি কোনোভাবেই সে অ্যাস্ট্রয়েডটিকে ধ্বংস করে দেওয়া না যায়, তাহলে পৃথিবীকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। চাঁদসহ সম্পূর্ণ পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে। এটা জানতে পেরে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা অনেক রিসার্চ এবং পরিকল্পনার মাধ্যমে অ্যাস্ট্রয়েডটিকে মহাকাশের মধ্যেই ধ্বংস করার পরিকল্পনা করতে থাকে। কিন্তু তাদের কাছে এখন একটি মাত্র উপায় ছিল, সেটা হলো দোসান নিজে। কারণ দোসানের স্পেসশিপের ইঞ্জিনটি ছিল একটি বিশাল বড় হাতিয়ার, অর্থাৎ এটা ছিল অনেক বড় একটি নিউক্লিয়ার বোম। তাই একমাত্র দোসানই পারবে সেই বোমটিকে সোজা অ্যাস্ট্রয়েডটির মধ্যে নিয়ে যেতে। কিন্তু একটি বিষয় সম্পর্কে তারা সবাই জানত, যে এই কাজটি করতে গেলে দোসান কোনোভাবেই বাঁচবে না। কারণ বোমটি যখনই অ্যাস্ট্রয়েডটিকে ধ্বংস করে দেবে, তখন সেই বিস্ফোরণের সঙ্গে দোসানও মারা যাবে। এখন একমাত্র দোসানই পারবে পৃথিবীর মানুষকে বাঁচাতে। তাই চেয়ারম্যান সোহিকে দোসানকে এই বিষয়টি জানাতে বলে। যদিও সোহি এই বিষয়টিতে মোটেও রাজি ছিল না, তারপরেও পৃথিবী এবং পৃথিবীর মানুষের জীবনের কথা চিন্তা করে সে দোসানকে বিষয়গুলো জানাতেই যাচ্ছিল। কিন্তু তার আগেই দোসান তাকে জানায় যে সেই কাজটি করতে রাজি। আসলে সোহি যখন চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিল, তখন সেখানে তাদের মাইক্রোফোন অন করা ছিল, যেটার মাধ্যমে দোসান সবকিছু শুনে ফেলেছে। তাই দোসান এখন নিজের জীবন দিয়ে হলেও পৃথিবীকে বাঁচাবে। কিন্তু সোহি তাকে এমনটা কিছুতেই করতে দিতে চাইছিল না। তবে দোসান ভালোভাবেই জানত যে এটাই তার সোহির সঙ্গে শেষ কথা। তাই সেখানে সোহিকে বলে যে সে সবসময় সোহিকে মন থেকে ভালোবেসেছে। তাই সে চায় সোহি যেন সবসময় খুশি থাকে। যদি আজ তার কিছু হয়েও যায়, তাহলে সে যেন তার জন্য একদম মন খারাপ না করে। সে যেন নতুনভাবে তার জীবন শুরু করে, আর তাকে যেন সে তার মনের একটি কোণাতে একটু জায়গা দেয় এবং কোনোদিন যেন তাকে ভুলে না যায়। এটাই হবে তার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। এই বলেই দোসান কংকে একটি ছোট্ট স্পেসশিপে বেঁধে ফেলে। তবে দোসান জানত যে সে শেষবারের মতো কংকে দেখছে। তাই সে কাঁদতে কাঁদতে কংকে বিদায় জানায়, আর সে তাকে মন থেকে ধন্যবাদ দেয়। কারণ জীবনের সবচাইতে কঠিন সময়ে সে কংকে তার পাশে পেয়েছে। কংও এখানে অনেক ইমোশনাল হয়ে যায়। সে কোনোভাবেই দোসানকে ছেড়ে কোথাও যেতে চাইছিল না, কিন্তু দোসান তাকে স্পেসশিপে করে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে একটি বাংকারে নিয়ে আসা হয়, যাতে করে তারা সবাই সুরক্ষিত থাকতে পারে। এবার দোসান প্রচুর পরিমাণে অ্যাস্ট্রয়েডের মধ্যে এসে পড়ে, যার ফলে ধাক্কা খেয়ে তার স্পেসশিপটি ঘুরতে থাকে। দোসান তখন স্পেসশিপ থেকে নিউক্লিয়ার বোমটিকে আলাদা করে ফেলে। এরপর সে এটার ভেতর থেকে বেরিয়ে এসে সোহিকে বলে লাইভ স্ট্রিম অন করতে, যেখানে পৃথিবীর সমস্ত মানুষেরা তাকে দেখছিল। এবার দোসান পৃথিবীর সবাইকে অনেক ধন্যবাদ জানায় তাকে এতটা ভালোবাসার জন্য। সে তার পুরো জীবনে এত ভালোবাসা কোনোদিনও পায়নি, তাই সে সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। এসব বলে দোসান সেখানে একটি গান গাইতে শুরু করে, আর সোহি এই গানটি শুনতে পেয়ে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ এই গানটি ছিল সোহির সবচাইতে প্রিয় একটি গান। এবার দোসান তার নিউক্লিয়ার বোম নিয়ে সেই পাই নামক অ্যাস্ট্রয়েডটির একদম কাছে চলে আসে। কিন্তু সোহি কোনোভাবেই এই মিশনটি কমপ্লিট করতে প্রস্তুত ছিল না। তাই দোসান তখন সোহিকে তার মনে সাহস জোগাতে বলে, আর বলে সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র মানুষের কথা ভাবতে। এরপর দোসান সোহির পছন্দের সেই গানটি গাইতে গাইতে পৃথিবীর মানুষকে বাঁচাতে তার মৃত্যুর দিকে এগিয়ে যায়। এদিকে আজকে দোসানের জন্য পৃথিবীর প্রত্যেকটি মানুষের চোখেই অশ্রু ঝরছিল। অন্যদিকে দোসান হাসি মুখে অ্যাস্ট্রয়েডটির একদম কাছে চলে যায়। কিন্তু সোহি এখানে কিছুতেই নিউক্লিয়ার বোমের বাটনটি প্রেস করছিল না। তার এখানে বারবার দোসানের সেই সমস্ত কথা মনে পড়ছিল, যে অল্প কিছু সময় দোসান তার সঙ্গে কাটিয়েছে। তবে এমন সময় দোসান সোহিকে তার দায়িত্বের কথা আবারও মনে করিয়ে দেয়, আর বলে যে সোহি যদি তাকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলে সেই মিশনটি কমপ্লিট করবে, কারণ দোসানও মন থেকে এটাই চায়। এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে মহাকাশে বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটে। সেই পাই নামক অ্যাস্ট্রয়েডটি ছোট ছোট টুকরোতে বিভক্ত হয়ে যায়,
আর এই অ্যাস্ট্রয়েডের টুকরোগুলো পৃথিবী থেকে খসে যাওয়া তারার মতো লাগছিল, যে দৃশ্য পৃথিবীর প্রত্যেকটি মানুষই দেখছিল। আর তারা দোসানের এত বড় ত্যাগ এবং সাহসিকতার জন্য প্রত্যেকেই তাকে সেলুট করছিল। এমনকি এই দৃশ্য কঙ্গো দেখছিল, অর্থাৎ কঙ্গো সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছে গিয়েছে। এদিকে ভিড়ের মধ্যে একজন ছেলে তার ছোট বোনকে বলে যে আজকে তারা সবাই যে নতুন জীবন পেয়েছে সেটা শুধুমাত্র মুনম্যানের জন্য। এবার দেখতে দেখতে প্রায় 10 বছর সময় পার হয়ে যায়। দোসানের অবদান এবং মানুষের কঠোর পরিশ্রমের ফলে পৃথিবীর সবকিছু এখন একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। এখানে লিসি নামক অ্যাস্ট্রয়েডদের নতুন চেয়ারম্যান জানায় যে প্রায় 10 বছর পর মানুষ আজকে আবারও চাঁদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সহিও তার পুরো টিমের সঙ্গে চাঁদে যাচ্ছে। আর যখন সে চাঁদে গিয়ে ল্যান্ড করে তখন সে তার কল্পনায় সেখানে দোসানকে দেখতে পায়। আর তাকে দেখে সহি সেখানে প্রচণ্ড কাঁদছিল। সহি আসলে আজও দোসানকে ভুলতে পারেনি। এবার সহি চাঁদের উপর দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকায়, আর তার পাশেই দাঁড়িয়েছিল দোসান, যাকে সে কল্পনায় দেখছিল। সহি তখন দোসানকে পৃথিবীর দিকে দেখিয়ে বলে, ওই যে পৃথিবীর চারিপাশে গোল কিছু তারা দেখছো, সেগুলো হচ্ছে সে অ্যাস্ট্রয়েডের ধ্বংসাবশেষ, যেখানে তুমিও জড়িয়ে আছো। আর পৃথিবী শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবেই তোমার স্মৃতিগুলো পৃথিবীর চারিদিক জুড়ে থাকবে, আর তুমি জুড়ে থাকবে আমার মনে। এভাবেই একটি হৃদয়স্পর্শী এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।